হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা তো জানোই আমরা ক্লাস 8, 9, 10 এর পুরা ম্যাথ কোর্সটা করাচ্ছি একদম ফ্রি। তো তোমরা যারা যারা এখনো আমাদের ফ্রি কোর্সে যুক্ত হও নাই তারা অবশ্যই এই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। এবং যারা যুক্ত হয়ে গেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা তোমাদের ফ্রেন্ডদের যে গ্রুপ আছে বা ফ্রেন্ডদের ওখানে তোমরা এই চ্যানেল এবং ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও আমাদের সাথে এই ফ্রি কোর্সে যুক্ত হতে পারে। তো অনেক হয়ে গেছে আমাদের মার্কেটিং, তো চলো আজকে আমাদের পড়াশোনায় ঢোকা যাক। তো আমরা সেট নিয়ে পড়াশোনা করছিলাম, তো আমরা আজকে ক্রম জোড় এবং কার্তেশীয় গুণজ নিয়ে পড়াশোনা করব। তো প্রথমে আমাদের ক্রম জোড় নিয়ে পড়াশোনা শুরু করা যাক। তো ক্রম জোড় বলতে এখানে বোঝাচ্ছে কি, যে দুইটা জিনিস আমাদের এখানে জোড় আকারে যদি আমি প্রকাশ করি তাহলে সেটাকে আমি জোড় বলবো। তো মনে করো যে আমার বয়স হচ্ছে 25 বছর এবং তোমার বয়স হচ্ছে 15 বছর। তো এই দুইটা সংখ্যা যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে জোড়া আকারে প্রকাশ করি তাহলে এটাকে আমি ক্রম জোড় বলবো। তারপর মনে করো যে আমার কাছে দেওয়া আছে হলো আমার কাছে 100 টাকা আছে এবং তোমার কাছে 50 টাকা আছে। তো এই দুইটা সংখ্যাকে আমি যদি প্রথম ব্র্যাকেটের মাধ্যমে জোড় আকারে প্রকাশ করে থাকি তাহলে এটাকে আমাদের একটা ক্রম জোড় বলবো। তো এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, যে এই দিকের যে প্রথম যে উপাত্তগুলো আছে, অর্থাৎ প্রথম যে সদস্যগুলো আছে, এই সদস্যগুলো আমার, অর্থাৎ 25 যে বয়সটা সেটা হচ্ছে আমার, আর আমার কাছে 100 টাকা আছে এটা আমার। আর পরবর্তী যে আমাদের পদগুলো আছে, এখানে 15 বয়সটা হচ্ছে তোমার আর তোমার কাছে 50 টাকা আছে, এটা একই দিকে লিখতে হবে। আমি যদি এটাকে 50 আর 100 লিখি তাহলে এইটা আর এটা আমাদের কিন্তু কি একই ধরনের ক্রমজোড় হবে না। ক্রমজোড় হবে ঠিক আছে, কিন্তু আমাদের এখানে রুলস যেটা সেটা আপনি অবশ্যই ব্রেক করবে, এই রুলসটা ব্রেক করা যাবে না। তো এরপর দেখো এখানে কি বলছে, যে সুতরাং এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলে। অর্থাৎ আমাদের দুইটা সংখ্যাকে আমরা যদি জোড় আগে প্রকাশ করি সেটাকে ক্রমজোড় বলবে। ও সেখানে অবশ্যই নির্দিষ্ট করে দিতে হবে যে প্রথমটার অবস্থান কোথায় হবে এবং দ্বিতীয়টার অবস্থান কোথায় হবে। তো একটু আগে আমি যেটা বললাম যে এই যে প্রথমে আমি এখানে আমার বয়সটা যেহেতু 25 বছর অর্থাৎ এটা প্রথমে দিছিলাম, এর জন্য আমার কাছে যে 100 টাকা আছে সেটা অবশ্যই প্রথমে দিতে হবে। এটা যদি আমি এই দ্বিতীয় অবস্থানে দেই তাহলে এটা আমাদের ক্রমজোড় হবে না। তো আশা করি এটা বুঝাইতে পারছি। তো যদি বুঝতে না পারো তাহলে আরো সামনের ক্লাসগুলো করো, তাহলে অবশ্যই বুঝতে পারবা। তো মনে করো আমার কাছে একটা ক্রমজোড় আছে x, y। আমরা x এর মান এবং y এর মান কি সেগুলো আমরা জানি না, আমরা ধরে নিলাম x এবং y মিলে একটা ক্রমজোড় গঠিত হয়েছে। তারপর আর একটা ক্রমজোড় আছে আমাদের a, b। আমাদের a, b একটা ক্রমজোড় আর একটা x, y ক্রমজোড়। তো এখন যদি আমাদের বলা থাকে যে x, y ক্রমজোড় এবং a, b ক্রমজোড় এই দুটা সমান, অর্থাৎ যদি এই দুইটা ক্রমজোড় সমান হয় তাহলে আমরা x সমান সমান a লিখতে পারবো এবং y সমান সমান b লিখতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো x সমান সমান a এবং y সমান সমান হচ্ছে b। আশা করি বোঝাতে পারছি। তো আরেকটা যদি আমি লিখি, মনে করো যে এখানে আমাদের একটা উপাদান দেওয়া আছে এক্স প্লাস বি, তারপর এখানে দেওয়া আছে সি এক্স প্লাস ডি, এটা একটা ক্রমজোড়। আর এখানে একটা আমাদের ক্রমজোড় দেওয়া আছে যে 2, আর এখানে আছে 5 প্লাস মনে করো যে এ, এরকম একটা ক্রমজোড় দেওয়া আছে। বলছে যে এই ক্রমজোড়টা আর এই ক্রমজোড়টা সমান। তাহলে আমরা কি লিখতে পারবো, এই যে প্রথম এখানকার প্রথম সদস্য আর এখানকার প্রথম সদস্যটা আমি সমান লিখতে পারবো। অর্থাৎ এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু লিখতে পারবো হলো 2। তারপরে সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, 5 প্লাস এ লিখতে পারবো। তারপর কি লিখতে পারবো, সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 5 প্লাস এ লিখতে পারবো। অর্থাৎ দুইটা যদি ক্রমজোড় সমান হয় তাহলে এটার প্রথম পদ আর এটার প্রথম পদ সমান হবে, আর এটার দ্বিতীয় পদ আর এটার দ্বিতীয় পদ সমান হবে। আশা করি এটা বুঝাতে পারছি। তো দেখো এখানে আমাদের এই জিনিসগুলাই লেখা আছে, আমাদের একটা ক্রমজোড় আছে এক্স ওয়াই আর একটা ক্রমজোড় আছে এবি। তাহলে এক্স ওয়াই এবং এবি যদি সমান হয় তাহলে আমরা এক্স সমান সমান এ লিখতে পারবো এবং ওয়াই সমান সমান বি লিখতে পারবো। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, চলো উদাহরণটা একটু সলভ করে নেই। তো উদাহরণে দেখো কি বলছে, যে 2x প্লাস ওয়াই কমা 3 দেওয়া আছে ইজ ইকুয়াল টু 6, x মাইনাস ওয়াই আছে। তাহলে আমাদের এক্স ওয়াই এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো আমরা এই জিনিসটা নির্ণয় করে আসি। দেখো আমাদের এই দুইটা ক্রমজোড় দেওয়া ছিল এবং এই দুইটা ক্রমজোড় সমান বলে দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানকার প্রথম সদস্য হলো এটা আর এটা এখানকার প্রথম সদস্য হলো এটা, তাহলে আমরা এটা সমান সমান এটা লিখতে পারবো। অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6। তারপর এটার দ্বিতীয় সদস্য আর এটা দ্বিতীয় সদস্য সমান, তাহলে আমি কি লিখতে পারবো, 3 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এই দুইটা সমীকরণ, এখানে আমাদের আননোন আছে দুইটা, একটা এক্স আর একটা ওয়াই। তো দুইটা সমীকরণ আছে আর দুইটা আননোন আছে, এখান থেকে ইজিলি আমরা এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করতে পারবো। তো এখান থেকে এক্স ওয়াই এর মান নির্ণয় করা অনেক
আমাদের উৎপাদন পদ্ধতি আছে, অপনয়ন আছে, প্রতিস্থাপন আছে, তারপর বজ্রগুণন আছে। তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে করবা। তো আমি এখান থেকে দেখো, আমি এখান থেকে একটা কাজ করতে পারি, এখান থেকে আমি ওয়াই এর মানটা নির্ণয় করতে পারি। তাহলে আমি যদি ওয়াই এর মানটা নির্ণয় করি, তাহলে ওয়াইটা এদিক নিয়ে আসবো, আর এই থ্রিটাকে এদিক নিয়ে যাবো। তাহলে এদিকে মাইনাস ওয়াই আসলে আছে, এদিকে আসলে আমাদের প্লাস ওয়াই হয়ে যাবে। তারপর এক্স আছে, এদিকে আমাদের প্লাস থ্রি আছে, এদিকে গেলে সেটা আমাদের মাইনাস থ্রি হয়ে যাবে। তাহলে আমি ওয়াই ইজ ইকুয়াল টু পাইলাম কত, এক্স মাইনাস থ্রি। আমি কি করলাম, এদিকে মাইনাস ওয়াই আছে, এদিকে নিয়ে আসলাম, সেটা প্লাস ওয়াই হয়ে গেল। এদিকে আমাদের প্লাস থ্রি আছে, সেটা ওদিকে নিয়ে গেলাম, মাইনাস থ্রি হয়ে গেল। তো এখন এই ওয়াই এর মানটা যদি আমি এখানে মনে করি এটা 1 নম্বর সমীকরণ দিলাম, এটা 2 নম্বর। তো এই ওয়াই এর মান যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমি এক্স এর মান পেয়ে যাবো। তাহলে দেখো, আমি যদি 1 নম্বর সমীকরণে ওয়াই এর মানটা বসাই, তাহলে 2x প্লাস ওয়াই এর জায়গায় কি বসাবো, এক্স প্লাস এক্স মাইনাস থ্রি বসাবো। তাহলে আমি ওয়াই এর জায়গায় বসাবো এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু আমাদের 6 দেওয়া ছিল, 6ই আমি লিখলাম। তাহলে এখান থেকে এই প্লাস দিয়ে যদি গুণ করে দেই, তাহলে 2x প্লাস 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 প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস ইজ ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে 2x আর একটা এক্স মিলে এখানে হচ্ছে কি 3x, আর এদিকে এদিকে আছে 6। তাহলে এই প্লাস থ্রি যদি ওদিকে এদিকে মাইনাস থ্রি আছে, ওদিকে গেলে সেটা সেটা আমাদের প্লাস থ্রি হয়ে যাবে। তারপর এখান থেকে আমি কি লিখতে পারবো, তো এখান থেকে আমরা 6 আর 3 যোগ করলে হচ্ছে 9। তাহলে এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারবো 9/3। মানে এই যে তিনটা এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ আকারে হয়ে গেল। তাহলে 3 দিয়ে যদি 9 কে কাটি, তাহলে পাইলাম হলো 3। অর্থাৎ আমি এক্স এর মান পেয়ে গেলাম হলো 3। এখন যদি এই এক্স এর মান যদি আমি এই সমীকরণে বসাই, তাহলে ওয়াই এর মান পাবো। এক্স এর মান পাইছি কত, 3। তাহলে এখানে এক্স এর জায়গায় আমি 3 বসাইলাম, মাইনাস এখানকার যে 3 আছে আমি 3ই লিখলাম। তাহলে 3 - 3 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমাদের এখানে ওয়াই এর মানটা পাইলাম হলো 0, এবং এক্স এর মানটা পাইলাম হলো 3। তাহলে এটাকে আমাদের শুধুমাত্র ক্রম জোড় আকারে লিখতে হবে। তাহলে আমি কিভাবে লিখতে পারি, এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু, এক্স এর মান কত, এক্স এর মান 3, এটা অবশ্যই প্রথমে লিখতে হবে। এক্স এর মান 3 এবং ওয়াই এর মান হচ্ছে 0। তাহলে ওয়াই এর মান 0। তাহলে এক্স কমা ওয়াই এর যে ক্রম জোড়ের যে মানটা পেলাম, সেটা হলো 3,0। তো দেখো এখানে অ্যান্সারটা বের করছে যে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 3,0। তো এখন আমরা কার্তেশীয় গুণজ নিয়ে পড়াশোনা করব। তো চলো একটু দেখি এখানে কি বলছে। তো বলছে কি যে করিম সাহেব তার বাড়ির একটি ঘরের ভেতরের দেয়াল সাদা বা নীল এবং বাইরের দেয়াল লাল বা হলুদ বা সবুজ রঙের লেপন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ভেতরের দেয়ালে রঙের সেট, অর্থাৎ ভেতরে কি কি রং করতে চাইছে উনি চাইতেছে, মানে এখনো তার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সে চাইতেছে হয় সাদা দিবে আর না হয় নীল দিবে। তাহলে যদি আমরা একটা সেট গঠন করি, আমরা সেটটা ধরে নিলাম যে ভেতরের দেয়ালে গঠন করার যে সেট এ সমান সমান সাদা কমা নীল, এবং বাইরের দেয়ালে রঙের সেট বি সমান সমান কি কি এখানে রং আছে, লাল আছে, তারপর হলুদ আছে এবং সবুজ আছে। অর্থাৎ এই তিনটা আমাদের উপাদান নিয়ে আরেকটা সেট গঠন করতে পারলাম। যেটা ভিতরের সেট সেটা হচ্ছে এ সেট, সেটা হচ্ছে সাদা আর নীল, এবং বাইরের দেয়ালের যে সেট সেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম, সেটার মান হচ্ছে লাল, হলুদ এবং সবুজ। তাহলে এখান থেকে আমাদের কি ক্রম জোড় আকারে আমাদের মানগুলা বের করতে হবে। তো চলো দেখা যাক এটা কিভাবে করা যায়। তো দেখো এখানে আমাদের করিম সাহেবের দেয়ালে যে ভিতরের দিকে যে দেয়ালটা আছে, সেই দেয়ালে সে সাদা অথবা নীল রঙের আহ, মানে লেপন দিতে চাইলেন, এমন একটা সেট গঠন করলাম, সেটা এ ধরলাম, যেটা হচ্ছে সাদা কমান নীল। আর দেয়ালের বাইরের দিকে যে রংগুলো করতে চাইলেন সেগুলো নিয়ে একটা সেট গঠন করলাম, যেটার নাম দিলাম বি, লাল, হলুদ এবং সবুজ। তো উনি জাস্ট একটা সিদ্ধান্ত নিছে যে আমি এগুলা রং করতে চাই, কিন্তু এগুলা রং করে নাই। তাহলে উনি এখন কি কি সিদ্ধান্ত নিতে পারে, উনি সিদ্ধান্ত নিতে পারে এরকম যে ভেতরে করবে সাদা, তারপর বাইরে লাল। তো এরকম ভাবে সে একটা ক্রমজোড় আমরা সাজাতে পারি। তাহলে সাদা আর কি, তারপর হচ্ছে লাল, এটা একটা ক্রমজোড় হলো। তারপর সে কি করতে পারে, সাদা ভিতরে সাদা করতে পারে এবং বাইরে হলুদ করতে পারে। ভেতরে কি করবে, ভেতরে করলো সাদা, বাইরে এবং বাইরে হলুদ করতে পারে। তারপর কি করতে পারে, তারপর সে বাইরে সাদা এবং ভিতরে না, ভিতরে সাদা এবং বাইরে সবুজ করতে পারে। তাহলে ভেতরে আমাদের সাদা করতে পারে এবং বাইরে সবুজ রং করতে পারে। তাহলে এটা এক ধরনের গেল। তারপর সে কি করতে পারে, এই ভিতরে নীল করতে পারে এবং বাইরের দিকে লাল করতে পারে। তাহলে এখানে আমি নীল দিলাম, তারপর হবে কি লাল। তারপর কি করতে পারে, সে ভিতরে নীল রং দিতে পারে, বাইরে সবুজ রং দিতে পারে। তাহলে এখানে হবে নীল কমা হচ্ছে সবুজ। তারপর সে কি করতে পারে, তারপর সে এই যে নীল রং দিতে পারে ভিতরে এবং বাইরে সবুজ রং দিতে পারে। আচ্ছা, এটা হলুদ হবে,
সেটা সবুজ না, প্রথমে হলুদ লিখি। যদিও আলাদাভাবে লিখলেও কোনো একটা মানে আগে পরে লিখলেও সমস্যা হইতো না। তাও এখানে লিখে দেই। তাহলে এটা হলো হলুদ। তারপরে এখানে আমাদের এখন কি হবে যে নীল রং এবং সবুজ রং। তাহলে এখানে হবে নীল, তারপরে হলো সবুজ। তাহলে সে এই ধরনের আমাদের কি রংগুলো করতে পারে। এই যে ৬ ধরনের আমি ক্রোম জোড় গঠন করলাম, এই ৬ ধরনের সে নীল রং করতে পারবে। তো এই যে ক্রোম জোড় গুলা গঠিত হলো, এই ক্রোম জোড় গুলাকে নিয়ে যদি আমি একটা সেট আকারে প্রকাশ করি, এই ক্রোম জোড় গুলাকে যদি আমি একটা সেট আকারে প্রকাশ করি, অর্থাৎ আমি সেকেন্ড ব্র্যাকেট দিলে এগুলো একটা সেটের একটা অংশ হয়ে গেল। আমি যদি এগুলোকে সেট আকারে প্রকাশ করি, এটাকেই বলা হয় কার্তেশীয় গুণজ। অর্থাৎ আমাদের এখানে এ সেট ছিল, আর এখানে ক্রস বি হবে। এটাকে আমি কিভাবে পড়বো? আমি পড়বো হলো এ ক্রস বি। অর্থাৎ এ ক্রস বি এর মান কি হবে? যেমন এইখানকার সাদা, তারপর লাল, তারপর সাদা, তারপর সবুজ, তারপর সাদা, তারপর হলো হলুদ, তারপর নীল, তারপর লাল, তারপর হচ্ছে কি নীল হলুদ নীল সবুজ, এরকম করে আমি কি এখানে ক্রমজোড় গুলা লিখতে পারি। তো এই ক্রমজোড় গুলাকে আমি যদি একটা সেট আকারে প্রকাশ করি, তাহলে ওইটাকে আমরা বলবো কি কার্তেশীয় গুণজ। তো চলো একটু বইয়ে দেখে নেওয়া যাক কিভাবে বলছে। তো দেখো এখানে এই দেখো বিভিন্ন ধরনের লেপনকে কিভাবে গঠন করা যায়, একটু আগে আমরা যেগুলো দেখলাম। তো এই যে ক্রমজোড় গুলা পাইলাম, এই ক্রমজোড় গুলাকে যদি আমি একটা সেট আকারে প্রকাশ করি, তাহলে সেটাকে ক্রমজোড়ের সেটকে আমরা কার্তেশীয় গুণজ বলি। তাহলে ক্রমজোড়ের যে একটা সেট গঠন করতে পারি, সেটাকে আমরা কার্তেশীয় গুণজ বলবো। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো সেট গঠন পদ্ধতিতে যদি লিখি, তাহলে আমাদের এই প্রথম যে পদগুলো আসতেছে, আমি সেট গঠন পদ্ধতি আর সেট তালিকা পদ্ধতি এগুলো প্রথমে পড়াইছিলাম। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই, তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবা। তো চলো একটু দেখে নেওয়া যাক এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে কিভাবে বলতে পারি। তো আমরা বলি যে যখন সেট গঠন পদ্ধতিতে লিখতাম আগেরবারে, আমরা লিখতাম কি এখানে এক্স লিখতাম। আর এক্স কি সেটা আমাদের এখানে বলে দিলাম যে এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে যে 3 এর গুণিতক বা 3 এর গুণিতক, এভাবে লিখে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতাম। কিন্তু কার্তেশীয় গুণজে এখানে দুইটা আমাদের চলক আছে। দেখো এখানে একটা পদ আছে, এখানে একটা পদ আছে, তার মানে এখানে আমাদের চলক দুইটা নিতে হবে। আমরা আগের যে সেট গুলো পড়ছিলাম 1 2 3, এখানে কি শুধুমাত্র একটা করে আমাদের চলক নিলেই হয়ে যেত, কিন্তু এখানে কি দুটা করে চলক নিতে হবে, যেখানে যেহেতু আমাদের এখানে ক্রম জোড় আকার আছে। এর জন্য আমি কি লিখবো কি এক্স কমা ওয়াই। অর্থাৎ কি যে আমাদের যে সেটটা গঠন হবে, সেই সেটটার মধ্যে এক্স এর মান থাকবে এবং ওয়াই এর মান থাকবে। তো এক্স এর মান এবং ওয়াই এর মান কি এখন সেটা আমাদের ব্যাখ্যা করে দিতে হবে। তো আমি লিখবো যে কি এক্স হচ্ছে কি এ থেকে আসবে, অর্থাৎ এর যে উপাদানগুলো আছে সেগুলা, এবং আর ওয়াই কি ওয়াই হচ্ছে বি সেট থেকে যেটা আসবে সেটা। তাহলে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এটাই হলো আমাদের সেট গঠন পদ্ধতি। অর্থাৎ এখানে আমাদের লিখতে হবে এ ক্রস বি। অর্থাৎ এ ক্রস বি এর মান আমি কি পেলাম, যে এই দুটা সেট এমন ভাবে গঠিত হবে যাদের উপাদান হচ্ছে একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। এক্স কি এক্স হচ্ছে আমাদের এ সেটের উপাদান, ওয়াই হচ্ছে বি সেটের উপাদান। এর জন্য লিখছি এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। তাহলে এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। তো আশা করি ক্লাস ভালো মতো বুঝাইতে পারছি। তো পরবর্তী ক্লাসে আমরা এই রিলেটেড আরো কিছু ব্যাখ্যা এবং প্র্যাকটিস করব। তো পরবর্তী ক্লাস যারা করতে চাও তারা অবশ্যই এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করতে থাকো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।